48 দলের বিশ্বকাপে নানা নাটকীয়তা, অঘটন, বিতর্ক এবং স্বপ্নভঙ্গের পর সেমির ছকের পথে দলগুলো। ফিক্সচারে কার নাম উঠবে সেই নির্ধারণই হবে আজ। এবং এরই মধ্যে ফ্রান্স এবং স্পেন কিন্তু তাদের জায়গা দখল করে নিয়েছে। বাকি দুই নাম কাদের হয় সেটা আমরা দেখার অপেক্ষা। এবং গোলরক্ষকের একটা মাত্র ভুলে বিশ্বকাপ থেকে বিদায় নিল বেলজিয়ামকে কাঁদিয়ে 16 বছর পর এই বিশ্বকাপের সেমিতে উঠেছে স্পেন। বদলি নেমে মাত্র 117 সেকেন্ডে জয়ের নায়ক স্প্যানিশ তারকা মরেনোর নামটা আপনি অবশ্যই মনে রাখতেই হবে। তিনি কোয়ার্টার ফাইনালেও এর আগের রাউন্ড অফ 16 তিনি জয়ের নায়ক ছিলেন। বিশ্বকাপ চূড়ান্ত খেলাধুলার কাছাকাছি এসে গোল্ডেন বুটের দৌড়ে একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কিন্তু কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি কিংবা আর্লিং হল্যান্ড। এবং রাতে কিন্তু আজকে তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং নরওয়ে, এবং শেষ কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ 72 বছর পর শেষ আটে ওঠা সুইজারল্যান্ড। তো সব মিলিয়ে আসলে দুটো খেলা থাকছে, দুটোই টানটান উত্তেজনার খেলা, এবং এইসব নিয়েই আমরা আজকে কথা বলবো। আলটিমেট ওয়ার্ল্ড কাপ থাকবে প্রতিটি ম্যাচের বিশ্লেষণ, ট্যাকটিক্যাল ব্রেকডাউন, সেরা মুহূর্ত, আলোচিত সিদ্ধান্ত এবং আজকের ম্যাচগুলোর প্রিভিউ তো থাকবেই। সবকিছু থাকবে এবং আমাদের সাথে আজকে আমাদের স্পেশাল অতিথিরাও আছেন। আমরা আজকে যাদেরকে পেয়েছি তারা হচ্ছে নটরডেম পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে আছেন। আমি যদি একটু পরিচয় করিয়ে দিই, আমাদের সঙ্গে শুরুতে যারা আছেন, আমাদের সঙ্গে আছেন আবু সালে মোহাম্মদ সায়েম, তিনি বাংলা ফলস লিমিটেডের ডিরেক্টর এবং অবশ্যই নটরডেম পরিবারের একজন সদস্য। তার পাশেই আছেন আমাদের সঙ্গে শেখ আমিনুর রহমান, তিনি নটরডেম পরিবারের সদস্য এবং ব্রাজিলের জার্সি পরা এই সাহসী মানুষটা, তিনি হচ্ছেন প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের সিইও। স্বাগত আপনাকে। এবং তার পাশেই আর্জেন্টিনার আমরা দেখছি যে সেই আফার জার্সি পরা আমাদের সঙ্গে আছেন মিনহাজ ফাহমি, নটরডেম পরিবারের সদস্য এবং একই সাথে তিনি ব্যাটারিলো ইন্টারঅ্যাক্টিভ লিমিটেডের চেয়ারম্যান। আপনাদের তিনজনকেই স্বাগত এবং আমাদের সাথে বরাবরের মতো টিটু ভাই তো থাকছেনই বিশ্লেষণের জন্য। থ্যাংক ইউ। আমরা আসলে সবাইকে দেখছি কে কোন দল সাপোর্ট করে, আমার মনে হয় শোয়েব এটা আসলে জিজ্ঞেস করার প্রয়োজন পড়ছে না, আইডেন্টিটি আমরা বুঝতে পারছি। আমি শুরুতেই শুরুতে একটু ব্রাজিলের সাপোর্টারের কাছে গেলে আমার মনে ভালো হয়। আমি সেটাই চাচ্ছিলাম, কারণ তারা তো ফর্মে আছেন। ব্রাজিলের কাছ থেকে আসলে শুনতে চাই কিছুটা কষ্ট লাগে কিনা এখনো পর্যন্ত জার্সিটা গায়ে জড়াচ্ছেন, কিছুটা কষ্ট? হ্যাঁ, অবশ্যই কষ্ট আছে, যেখান থেকে বিশ্বকাপ থেকে ছিটকে গেছি, বাট তার মনোপ্রাণে কিন্তু ব্রাজিল আছে। এটাই বোঝা যাচ্ছে যে ব্রাজিল হেরে যাওয়ার পরেও ব্রাজিলের জার্সি পরার মতো সৎসাহস আমার এখনও আছে, কারণ এটা তো জিয়ে রাখতে হবে, কারণ 26 বছর পাইনি, আরও হয়তো 26 বছর ওয়েট করতে হবে, বাট এটা থাকবে মনোপ্রাণে, এই হলুদ জার্সিটা। আমার একটা বিষয় আছে, 36 বছর পর একটা দল না পেয়ে যদি এতদিন জার্সি পড়তে পারতো তাহলে আপনাদের 26 বছর খুব বেশি কিন্তু আমি দেখে যেতে পারবো। 28 বছর হবে, 28 বছর এবার 28 বছর হবে, সো আমি দেখে যেতে পারবো ইনশাআল্লাহ। এবং 5টা স্টার থাকার পরে এই জার্সি না পড়ার কোনো কারণ নেই কিন্তু শোয়েব, অবশ্যই এবং সেই জায়গা থেকে প্রাউড ফিলিং এর একটা ব্যাপার কিন্তু আছে। আচ্ছা, আর্জেন্টিনার দুজন ফ্যান আছে, তাদের কাছ থেকে জানবো আর্জেন্টিনার সম্পর্কে। তার আগে আমি একটু নটরডেম পরিবারটা সম্পর্কে জানতে চাই। নটরডেম পরিবারটা আসলে কি, আপনারা খেলা কি একসাথে দেখেন উৎসবের মতো? পরিবারটা সম্পর্কে যদি একটু ছোট্ট করে বলেন। আমাদের নটরডেমে যে অ্যালামনাই সেটা অ্যাকচুয়ালি প্রায় 1.5 লাখ সদস্যের মতো আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে আছে। সো এখান থেকেই আমাদের কিছু উদ্যোগী বড় ভাই মিলে আমরা একটা ক্লাব তৈরি করেছি, সেটা হচ্ছে ক্লাব নটরডেমিয়ান্স। সো আমরা অ্যাকচুয়ালি এখন যেই আড্ডাটা বাইরে হতো সেটা এই ক্লাবের মধ্যে, এই বড় ভাই ছোট ভাই একটা রিলেশনের মধ্যে খুব আনন্দ করে আমরা খেলাটা উপভোগ করি। এছাড়াও আমরা নিজেদের মধ্যে বিভিন্ন খেলার আয়োজন করি, প্লাস আমাদের গ্যাদারিংটা খুব বন্ডিংটা খুব স্ট্রং হয়। এতে দেখা গেছে যে অফিস করে এসে একটু রিল্যাক্স হতে পারি আমরা এখানে এসে। সো ওইখান থেকেই আমাদের দেখা গেছে যে অনেকের সঙ্গে পরিচয় এখানে এসেই হয়েছে, বাট মনে হয় অনেক পুরনো আমাদের এই হৃদয়গাথাটা। আপনারা যে খেলা দেখেন, জি, সবচেয়ে বেশি জার্সি কোন দলের সাপোর্টারের থাকে? আসলে ব্রাজিলের জার্সি তো খুঁজে পাওয়া যাচ্ছে না, শুনলাম যে একটু কম দামে সেল হচ্ছে। সো ওইখান থেকে ভাই আনছে কিনা আমি জানি না। এখন তো অবশ্যই আর্জেন্টিনার জার্সি, বাট লাস্ট ম্যাচে যেটা হয়েছে আমরা খেলা দেখা শুরু করেছি কিন্তু বুঝতে পারছিলাম না কে ব্রাজিল বা কে আর্জেন্টিনা। হঠাৎ ফার্স্ট গোলটা যখন হলো তখন আস্তে আস্তে গুপ্তচরের মতো তারা সামনের দিকে চলে আসলো এবং আমরা বুঝতে পারলাম যে না, ঠিক আছে, তারা এখনো দমে যায়নি, ভিতরে আছে ঠিকই, হয়তো আস্ফলনটা রয়ে গেছে ভিতরে। তারা মানে মিশর কিংবা অন্য কোনো জার্সির নিচে হলুদ জার্সি পরে আসছে। ওটা এখন তো শুনলাম তারা সুইজারল্যান্ডে আছে, মানে তাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে ফ্রান্স আর কি। ঠিক আছে, আসলে কি ব্রাজিল হেরে যাওয়ার পরে অবস্থাটা আপনাদের এমন যে আপনাদের প্রতিদিনই জার্সি পরিবর্তন করতে হচ্ছে? আমি তো এরকম, এই যে দেখতে পাচ্ছেন যে এতদিন হয়ে গেল আমি তো এই জার্সি পরে গেছি, এর মধ্যে অন্য কোনো জার্সি আমি কিনিও নি, একটাই এই ব্রাজিলের জার্সি। অন্য জার্সি কিনলে হয়তো বা হতো, কিন্তু আসলে কেনার ওই
চিন্তাই করিনি, কারণ অনেক ছোট থেকে তো আসলে ব্রাজিলের সাপোর্ট, আমরা যখন আসলে ব্রাজিলের সাপোর্ট করা শুরু করছি ওরা হয়তো জন্মায় নাই বা খেলাটা ওরকম করে, যারা আসলে খেলা বোঝে তারা ব্রাজিলের সাপোর্টটাই করে আর কি। আজকের কুইজের বিজয় যদি তিনি হতে পারেন, আমার কাছে মনে হয় তাকে একটা আর্জেন্টিনার জার্সি দিলে কেমন হয় কনা? আমি আপনার সাথে বলবেন কিনা, জার্সি যেহেতু দিলে না আর্জেন্টিনা না দল পড়ার এখনো তো কোনো আছে। কারণ নেই, আর্জেন্টিনা Gift দিয়ে দিব। বিশ্ব চ্যাম্পিয়ন গিফট দিয়ে দিবেন, তারপরে দিব। পড়বেন না। খেলার কোন দলে সাপোর্ট করবেন, যেহেতু আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের যে খেলা? ভালো খেলবে। আচ্ছা, খুবই ভালো technical খেলবে এই কথাগুলো প্রশ্ন। শুনছি। একটু আগে সালেহ ভাই যেটা বলছিল যে আপনাদের মধ্যে বন্ডিংটা অনেক ভালো, এই বিশ্বকাপ আসার পরে সেই বন্ডিংটা কি ঠিকঠাক আছে নাকি দলের ধরেছে। কারণে, জার্সির কারণে, রাইভাল টিম হচ্ছে, মানে সম্পর্কের একটু এদিক সেদিক হচ্ছে? এদিক সেদিক হচ্ছে কিনা জানি না, কিন্তু মানে ওই ঘটনাটা একটা এক্সটেনশন বলি। সায়েম ভাই যে ঘটনাটা বললেন, তো দেখা গেছে প্রথম যে গোলটা আমরা খেলাম ইজিপ্টের কাছে, তো এরপরে আমাদের বিশাল বড় একটা এলইডি স্ক্রিন আছে আমাদের ওইটাবে ক্লাব নটরডেমিয়ানে, তো ওটার সামনে একটা মোটামুটি এরকম সাইজেরই হাইটের একটা স্টেজ আছে। তখন অনেকজন হঠাৎ করে আউট অফ নোয়ার এসে লাফানো শুরু করলো ওখানে। তো আমরা হতভম্ব হয়ে, মানে গোলটা খেয়ে যত না হতভম্ব হয়েছি, তবে নাচ দেখে তার চেয়ে বেশি হতভম্ব, কারণ রাত 12টার পরে ওখানে এই খেলা দেখার জন্য অন্য ইজিপ্টের সাপোর্টাররা ওখানে বসে আছে, এটা তো ভাবনার মধ্যে ছিল না। তো মজার ব্যাপার, ওখানে যারা ছিলেন তারা তো ওই গোলও লাফিয়েছেন, আমাদেরকে অনেক টন্ট করেছে 80 মিনিট পর্যন্ত। তো তারপরে হঠাৎ করে 10 মিনিট 15 মিনিট তারা চুপ ছিলেন। আমরা যখন উইনিং গোলটা করলাম, আমরা যখন সবাই লাফাচ্ছিলাম, হঠাৎ করে আমরা আবিষ্কার করলাম তারাও আমাদের সাথে লাফাচ্ছে। তো আমরা একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম, বাট আমরা একসাথে লাফালাফি করে আমরা একসাথে রাতটা শেষ করেছি। তো আপনার প্রশ্নের উত্তরটি হচ্ছে যে হ্যাঁ, আমাদের মধ্যে খুনসুটি অনেক বেশি মাত্রায় বেড়ে গিয়েছে, এটা আনডাউটেডলি। এত বেশি খুনসুটি আমার জীবদ্দশায় ক্লাব নটরডেমে আমি দেখি নাই, এই সিজনে যতটুকু দেখছি, বাট আই থিঙ্ক অল অফ আস আর এনজয়িং ইট। এবং ইটস এবং বিশ্বকাপের শেষে আবার আপনারা যেমন ছিলেন সেই মানে সম্পর্কে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুব নিশ্চয়ই- ভাইব্রেন্ট হয়ে গেছে। Exactly. আবার Exactly. সেরকম হবে। একটা জেগে ছোট্ট থাকি। বিষয় একটু আমরা- আমি জেনে তারপরে আসলে ছাড়তে চাই, কারণ হচ্ছে যেটা বলছিল যে যেদিন ইজিপ্টের খেলা হলো আপনারা সবাই চিৎকার করলেন, ব্রাজিল আর জাপানের যখন খেলা হলো, এই জাপান গোল দিয়েছে তার যারা চিৎকার করেছে এরা কারা আমিনুর রহমান ভাই? এটা মনে হয় মিশ্রিত দল হবে, আমি বলবো না যে শুধু আর্জেন্টিনা হবে তা না, সবাই মিলিয়ে হয়তো বা অ্যান্টি ব্রাজিল যারা তারা হবে। তারা হবে। আমরা অবশ্যই যেহেতু আর্জেন্টিনার ম্যাচ রয়েছে ইংল্যান্ডের, আমরা সেই ম্যাচগুলো নিয়ে আলোচনা করবো। তবে গতকাল একটা জায়গা থেকে সেমিফাইনাল, দুইটা দল আমরা সেমিফাইনালিস্ট পেয়ে গেছি। আমরা গতকাল স্পেন এবং বেলজিয়ামের মধ্যকার যে ম্যাচটি হয়েছিল, স্পেন অনেকটা প্রত্যাশিত আমার কাছে মনে হয় জিতে গেছে। আমরা সেই ম্যাচটা নিয়ে অবশ্যই কথা বলতে চাই। আমাদের সাথে যথারীতি আছেন সাইফুল বারী টিটু, ফুটবল অ্যানালিস্ট এবং কোচ। টিটু ভাই, কালকের ম্যাচটা কেমন দেখলেন? আমার কাছে স্পেন এর আগের ম্যাচটাতে যেমনটা খেলেছিল পর্তুগালের সাথে কিছুটা বোরিং লেগেছিল। কালকের ম্যাচটা একেবারে ঘুমটা আমার কাছে মনে হয় খুব প্রয়োজন ছিল না, একদম দারুণভাবে এনজয় করেছি খেলাটা। বোরিং অন্তত ইয়ের জায়গায় পর্তুগাল এবং স্পেনের ম্যাচটার কথা বলছি। ম্যাচ, মানে বোরিং হয়েছে দুই টিমের খেলার জন্য বা হ্যাঁ, ওদের স্ট্র্যাটেজির জন্য বা যেটাই। জি, কিন্তু কালকের খেলা কিন্তু মনে হচ্ছে যে ফ্রান্সকে যদি কেউ ডিফেন্ড করতে পারে সেটা হয়তো বা স্পেন, আর্জেন্টিনা না। এই আর্জেন্টিনা যেহেতু ফাইনালের আগে আসার দেখা সম্ভাবনা হচ্ছে নেই না, এখনো ঠিক আছে না, পর্যন্ত। আমরা হচ্ছে যে অ্যাজ এক্সপেক্টেড সেটা হচ্ছে যে স্পেন যেভাবে খেলবে, কালকে একটা ফুল একটা ফর্ম দেখা গেল তাদের, যে কিভাবে অপোনেন্টকে হাই প্রেসের মাধ্যমে, কাউন্টার প্রেসের মাধ্যমে তাদের জোনে রাখা, টেরিটোরিয়াল পজিশন রেখে। শুধু বোরিং বলছেন আপনি যে চান্স ক্রিয়েশনের ব্যাপারে, সো এইটা না, তারা সবভাবেই চেষ্টা করে। আমরা যদি গোলটায় সরাসরি চলে যাই, আমরা ভিডিওর মাধ্যমে ভালো দেখাতে পারবো এখানে, যে প্রথম থেকেই কিন্তু তারা এই জিনিসটা করছিলেন যে পজিশন রেখে, এবং এখানে যেটা হচ্ছিল যে মেইনলি বেলজিয়াম কিন্তু 4-4-2-তে ডিফেন্ডিং করছিল, যে ডি ব্রুয়না এবং ডি ক্যাটালেরকে রেখে ওখানে। বাট এখানে হচ্ছে যে পরও যে ওভারল্যাপ করে বা এখান থেকে পাস দেয়, এখানে এই স্পেসটা পেয়েছে ইয়ামালের কারণে। ইয়ামাল ইনসাইড স্পেসে গিয়ে ইনসাইড চ্যানেলটাতে যাওয়াতে লেফট ব্যাক এই বলে প্রেসিং আসে না। আমরা একটা কথা বলি ডিফেন্ডিংয়ে, বল ট্রাভেল ইউ ট্রাভেল, সো এই জিনিসটা করতে দেয়নি এখানে। এবং এখানে পাওয়ার পর যেটা হয়েছে যে বেলজিয়ান ডিফেন্স ওয়াজ ভেরি গুড ইন টার্মস অফ মেনটেনিং দ্য লাইন ডিসিপ্লিন। এখন যেটা হয়েছে, ইয়ামাল ভিতরে আসার পরও এই রানটা করে, এবং এখানে ইয়ামাল যেটা করেছে 2 টাচের মধ্যে পাস, 1 টাচ রিসিভ, মানে 2 সেকেন্ডস পাস বলি আমরা এটা। বাট এইখানে যেটা প্রবলেম হয়েছে, ক্রস হচ্ছে অলমো ইজ ফ্রি, জি, এবং এখানে ওয়াইট জাবাল, এবং ওইখান থেকে কিন্তু আসতেছে মিডফিল্ডার ও ফ্রি,
এখন এদের কাজ ছিল আসলে যে এরা যেন আনমার্ক না থাকে, এবং এই জিনিসটা এখানে হয়েছে। আপনি দেখেন ক্রস যখন হচ্ছে, শট মারছে অলমো নো চ্যালেঞ্জ ফ্রম হিয়ার, এবং এইখানে বলটা যখন গোলকিপার সেভ করে, ওই প্লেয়ারটা রান করছে, তার সামনের প্লেয়ারটা ফ্রি। এই প্লেয়ারটা এই জায়গাটায় আসার কথা যে মিডফিল্ডাররা অলওয়েজ অ্যাটাক দ্য অপোনেন্ট পেনাল্টি এরিয়া, ডিফেন্ড ওন পেনাল্টি এরিয়া, যেটা এরা করেনি, যার জন্য এই গোলটা। এবং তার স্ট্রাইকটা এত ভালো ছিল, ফ্যাবিয়ান রুইজ ওয়াজ ফ্রি হিয়ার। সো বলটা যখন করতো অসম্ভব ভালো সেভ দেয়, বাট ফ্যাবিয়ান রুইজ হচ্ছে একদম ফ্রি। এইটা যদি করি স্পেনের সাথে বা এরকম একটা হাই ইম্পর্টেন্ট ম্যাচের মধ্যে, এইটাতে আপনার মানে পিছিয়ে পড়া ছাড়া আর কিছু করার নাই। এবং এখানে আমি মনে করি এই প্লেয়ার, এই প্লেয়ার, এই প্লেয়ার, এদের কোনো ভূমিকা ছিল না। হ্যাঁ, তো ওইভাবে আমি তো নামার জন্য নেমে লাভ নেই। যাই হোক, সো এইটাতে স্পেনের যেটা করে যে এতগুলি প্লেয়ার ইনভলভ। আপনি খেয়াল করেন, আপনার রাইট ব্যাক, রাইট উইঙ্গার, সেন্ট্রাল মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, আরেকজন অ্যাটাকিং মিডফিল্ডার, স্ট্রাইকার, সবাই ইনভলভ। তার মানে স্পেন কিভাবে অপোনেন্টকে দমিয়ে রাখে। বাট এখানে আমরা বলবো যে বেলজিয়ামের গোলটা ওয়াজ এ গুড মুভ ডি ব্রুইনার কারণে, ডি ব্রুইনার এই ওয়ান টাচ পাসের কারণে। এবং এখানে আমরা দেখব যে সেন্টার ব্যাক ওইখানে কিন্তু ডিক্লেয়ার চলে গেছে। সো এখানে ওর যেটা করা উচিত ছিল, ওকে সাথে সাথে ফলো করা, কিন্তু ও একটু হাঁটছিল। আপনি দেখেন এই যে লাস্ট ডি ক্যাটেলার যখন মুভ করেছে, তখন কাস্টানিয়া কিন্তু ক্রস করছে, তখন তার খেয়াল হয়েছে যে আমি তাকে গার্ড দেওয়া। হ্যাঁ, কিন্তু তার সামনে এসে যেতে পারে নাই, পিছনে, যার জন্য কিছু করার ছিল না আসলে। হ্যাঁ, এবং এক্সিলেন্ট হেডার আমি বলবো। এবং ক্যাটেলারের কথা বলতে হয়, তিনি এর আগের ম্যাচে 2 গোল করেছেন, গতকালকের ম্যাচেও 1 গোল করেছেন। এই বয়সেই তিনি একেবারেই তরুণ। হ্যাঁ, মানে এত ইয়াং একটা স্ট্রাইকার, এবং আতালান্তার হয়ে খেলে থাকেন আর নাম্বার 9 এর সমস্ত কোয়ালিটি আছে, যে জিনিসটা সে শো করেছে। বাট এখানে আমরা যে লাস্ট অফ অল একদম 88 মিনিটে যেটা হচ্ছে, মারিনো যখনই নামে মনে হয় যে একটা গোল সে করবে, সেই ইউরো থেকে শুরু সুপার হয়েছে। সাব বলা যায় এক্স্যাক্টলি। এবং তার আগের ম্যাচটাতেও তিনি Right. পর্তুগালের বিপক্ষে কিন্তু মানে ইংল্যান্ডের সাথে আমাদের মনে হচ্ছে ইউরোতে উইনিং গোলটা সে করে। তো এখানে যেটা হচ্ছে, আমরা সবাই গোলকিপারের অবশ্যই আমরা একটা ফল্ট ধরবো আমরা। এবং এখানটাতে আমার কাছে আপনার কাছে মনে হয় কিনা যে কর্তোয়ার injury-টা। যেহেতু কর্তোয়ার ইনজুরিটা 72 মিনিটে, সেটা কিছুটা হলো ভেরি গুড পয়েন্ট। এবং ওইটাই আমার মনে হয় টার্নিং। বাট হি ইজ এ গুড গোলকিপার, ম্যান ইউতে খেলে। কিন্তু এই বলটা হয়েছে কি, আমরা অবশ্যই গোলকিপারের দোষ ধরছি, কিন্তু ওই যে শটটা যে নিয়েছে, ওর শটটার বাউন্স করেছে ওর সামনে গিয়ে, এইটা হচ্ছে ওর জন্য একটু। বাট এখানে আপনি ম্যারিনোকে দেখেন, যখন শটটা হচ্ছে, হি ইজ রানিং যে আমি রিবাউন্ডে যাব। আমরা শুটিং এর এটা এই লাস্ট ধারণাটা, পূর্বানুমানটা আসলে তিনি করতে পারেন। অবশ্যই এটাকে রিবাউন্ডটা মাস্ট শুটিং এ, কারণ গোলকিপার কোনো সময় ধরতে পারে, কোনো সময় সেভ করতে পারে, কোনো সময় ইন প্লেতে থাকে। আমরা সাধারণত গোলকিপারদের বলি, আমি যদি একটু এদিকে আসি, ও যদি বলটা এখানে ফিস্ট করতে চায়, এটা হচ্ছে গ্রিন চ্যানেল, 6 ইয়ার্ড লাইন দিয়ে বের করে দিবে। এদিকে থাকলে কি হবে? এদিকে থাকলে অপোনেন্ট টিমের প্লেয়ারদের উপস্থিতি থাকতে পারে, এই জন্য ওইটা সেফ না, ওইটা রেড চ্যানেল বলি আমরা। সো গ্রিন চ্যানেল দিয়ে বের করতে হবে। বাট ও এটা ধরতে গিয়ে যেহেতু ড্রপ খেয়েছে, এবং সবার আগে মেরিনো গিয়ে পৌঁছেছে, এবং আবারও সুপার সাবের ভূমিকা আমরা রেস্ট ইজ হিস্ট্রি। সো এখানে মানে আমি একটা জিনিস শুধু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে ইয়ামালের একটা মুভ আমি জাস্ট দেখাতে এবং চাই। একাধিক ড্রিবলিং ও ও অনেক করেছে, ছিল কালকে অনেক করেছে সে। আমরা যদি এখন দেখি, স্ক্রিনটা আসে, এবং এইটা কিন্তু আমরা অলিশের কাছ থেকেও দেখেছি এই ধরনের কাজগুলি। আপনি এখানে দেখেন, মানে ক্রিয়েটিভ। হ্যাঁ, এখানে কিন্তু 4-4-2 তে ডিফেন্ডিং করছিল বেলজিয়াম। সো বলটা লামিনের কাছে যখন আসে, সে সারাউন্ডেড বাই 3 প্লেয়ার্স ইনক্লুডিং ডোকু। তো ওইখানে সে যেটা করেছে, এই যে বাদিক থেকে এনে ডান পায়ে আবার নিয়ে গেল, 3 জন প্লেয়ারকে সে বিট করে চলে গেছে, এবং ডোকু যেটা তাকে ফাউল করতে হয়েছে। সো আমি বলতে যাচ্ছি আসলে যে এই ধরনের এক্সেপশনাল প্লেয়াররা কিন্তু ম্যাচ নির্ধারণ করবে। এক্স্যাক্টলি। যদিও এখানে আমি মনে করি যে ফ্রান্সের সাথে পাল্লা দিতে হলে স্পেনকে ডিফারেন্ট গোল স্কোরার আরো বের করতে হবে, কারণ স্কোরিং এ তাদের কিছুটা একটা প্রবলেম আছে। এবং গতকালকের ম্যাচে প্রথমবারের মতো স্পেন কিন্তু গোল কনসিড করেছে। রাইট, অনেকদিন পর। বাট এবং গোলটা কনসিড করার
জন্য যে আমরা মোটামুটি দেখলাম আর কি যে একটু প্রবলেম ছিল, যেটা হচ্ছে, এবং সেকেন্ড যে ভুলটা করেছে গোলকিপার, সেটা হলে 2-2 হয়ে যেত কিন্তু। এক্স্যাক্টলি। মনে আছে এটা? একদম রাইট সাইডে ওটা একদম ভালো, লাপোর্তে যদি সেভটা না করতো মানে ওই তখন আবার খেলা এক্সট্রা টাইমে চলে যেত। জি, এবং আপনি ডকুর কথা বলছিলেন, আমার গতকালকে ডকুর খেলা দেখে বেশ আমি মুগ্ধ হয়েছি বলা যায়। দুর্দান্ত কিছু ড্রিবলিংয়ে ছিল, কিছু ক্রিয়েটিভিটিও ছিল। ডোকু হচ্ছে মানে স্ট্রং বিল্ডেড প্লেয়ার, তো অত লম্বাও না, কিন্তু হি ইজ ভেরি স্ট্রং। এই জন্য ও শুধু মানে পায়ের কাজ সে দিয়ে খেলে না, ইউজ হিজ বডি। সো এখানে দেখা গেছে যে কুবার্সি বা ওরা তো, কুবার্সি তো একদম ইয়াং, লামিন ইয়ামালের টিমমেট, সে একসাথে ওরা খেলা শুরু করেছে, 19 ইয়ার্স অফ এজ হবে। বাট কুবার্সির ভুলটার কারণে গোল খাওয়া, কিন্তু সে তার শট থেকে কিন্তু উইনিং গোলটা এক্স্যাক্টলি তার রিবাউন্ড শট থেকে গোলটা এসেছে। সো আমি বলবো ডোকু ওয়াজ গুড। ট্রোসার্ডকে বসায় দিতে হয়েছে, কারণ ট্রোসার্ডকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল ইয়ামালকে ট্র্যাক ব্যাক করা, এবং সে এটা ভালো মতো করেছে ফার্স্ট হাফে স্পেশালি। তো তারপরে ওকে বসায় দেওয়ার পর আসলে ডোকু একাই অনেক কিছু, এবং ডি ব্রুইনা আমি বলবো সবচেয়ে বড় সেটব্যাক ওদের হচ্ছে ওয়ার্মিং আপে ও টেলেমান্সের ইনজুরিটা। ও মাঠে নামার আগেই ইনজুর্ড হয়ে যায়, ওয়ার্মিং আপের সময় ম্যাচ খেলেনি, এবং ওনানা এক ম্যাচ আগে ছিল ইনজুর্ড। সো ওদের কিছু ডেফিসিয়েন্সি নিয়ে নামতে হয়েছে বেলজিয়াম। বাট তারপরে বলবো স্পেন অ্যাকচুয়ালি প্রুভ দেমসেলভস ইয়েস্টারডেস ম্যাচ, যে আমরা অল দ্য ওয়ে। বাট আমরা আসলে ওয়েট করতে পারছি না যে ফ্রান্সের সাথে ম্যাচটা কি হবে। হ্যাঁ, এবং আমরা ম্যাচের পরে কিছু দারুণ সৌহার্দ্যপূর্ণ কিছু যে সম্পর্কগুলো আমরা সাধারণত যেগুলো দেখতে চাই সেগুলো দেখেছি। যেমন কর্তোয়ার সাথে ইয়ামালের একটা কথোপকথন দেখলাম, পাশাপাশি ইয়ামালের ছোট ভাই তিনিও মাঠে ছিলেন বাবার সাথে। ইয়ামালের ছোট ভাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হ্যাঁ, আপনার এটা আমরা পেছনে দেখা দেখেছি। যাচ্ছে। বাট এই আর্জেন্টিনা ইজিপ্টের দিন কি হয়েছিল খেলার পরে? অবশ্যই সেই সৌহার্দ্যবোধ অতটা ছিল না। সেই সৌহার্দ্যতা একদমই ছিল না। এবং আমরা মিশরের যিনি কোচ আছেন হুসামের কথা, তার বিষয়ে আমরা আসলে অবগত আছি। তিনি শুধু এই ম্যাচ নন, তিনি আসলে হারটা মেনে নিতে পারেন না। এর আগেও মিশর যখন হেরেছে না, মেইনলি তখন হচ্ছে যে কিন্তু মানে পারফরমেন্স আপনি করবেন, বাট এই স্টেজে এসে কিছু কিছু জিনিস আমরা করি না, যে জিনিসটা আসলে আপনি ম্যাচে যদি কোনো বাজে ডিসিশনের শিকার হন, আপনি একটা হাসিতেই কিন্তু বুঝাইতে পারেন না আপনার এত কিছু করার এবং দরকার নেই। পরবর্তীতে হুসাম এই বিষয়টি নিয়ে তার ইনস্টাগ্রামে তিনি ক্ষমা চেয়েছেন। আমরা অবশ্যই আর্জেন্টিনা নিয়ে কথা বলবো। দর্শক, বিরতি শেষে আবারও ফিরলাম আইগাস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে, এবং আমাদের সঙ্গে আজকে নটরডেম পরিবারের সদস্যরা রয়েছেন। আমি এবার একটু আমিনুর রহমান ভাই আপনার কাছে একটু যেতে চাই। দুইটা হাই ভোল্টেজ ম্যাচ কালকে, একটা হচ্ছে ইংল্যান্ড এবং নরওয়ে, এবং আরেকটা হচ্ছে আর্জেন্টিনা সুইজারল্যান্ড। ইংল্যান্ড এবং নরওয়ের ম্যাচটাকে বলা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হতে পারে এই ওয়ার্ল্ড কাপের, যেখানে আমরা আসলে একদিকে দেখতে পাচ্ছি যে আর্লিং হাল্যান্ড আছে এবং মার্টিন ওডেগার্ড আছে, আবার অন্যদিকে ইংল্যান্ডের আমরা দেখতে পাচ্ছি যে হ্যারি কেন আছে, বেলিংহাম আছে। এরকম একটা যে আমরা বলবো এটাকে কিলার কম্বিনেশন যে কোনো দলের জন্যই। কিভাবে দেখছেন, কেমন হবে এই ম্যাচটা? আমার এটা তো আসলে একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ অফকোর্স, এবং আমার কাছে যেটা সবসময় চাওয়া যে এবারে যেন নতুন কেউ আসুক, সেই জন্য আমার একটা হচ্ছে যে এবারে মনে হয় নরওয়ে জিতবে। দুইটাতেই ভেরি স্ট্রং প্লেয়ার আছে, খেলার স্টাইলও দুজনের খুব ভালো। ইংল্যান্ডও খুব ভালো করে এসছে দূর পর্যন্ত, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ নরওয়ে। সো আমার প্রত্যাশা হচ্ছে যেন নরওয়ে এবার একটু এগিয়ে যায়। মানে ব্রাজিলকে যেই দলটা হারিয়েছে, হ্যাঁ, সেই অসুবিধা নেই। দলের প্রতি আপনার সমর্থন থাকবে? সমর্থন থাকবে, কারণ আমি চাচ্ছি নতুন কেউ আসুক ওয়ার্ল্ড কাপে, জানি তারা দেয় আর কি, এটাই চাচ্ছি। আচ্ছা, আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচ যেহেতু আছে, আমি একটু পাঁচ তারকার কাছাকাছি যেন কোনো দল জিতে না পারে, সেটাও হয়তো বা এটা ভালো বলেছেন। মনের গহিনে মানে এটা হয়তো কাছাকাছি চলে যাবে কাজ তো। করতে পারে। Right. হাসি দেখে মনে হচ্ছে এটা একটা কারণ হতে পারে। আবু সালেম মোহাম্মদ সাইমান ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে যেহেতু আর্জেন্টিনা সাপোর্টার আপনি, এবং আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের ম্যাচকে ঘিরে কি ধরনের আসলে কৌশল নিতে পারে আর্জেন্টিনা, কারণ হচ্ছে যে সুইজারল্যান্ডের মিড ব্লক কিন্তু অনেক শক্তিশালী, সেটা ভাঙার ক্ষেত্রে। অ্যাকচুয়ালি লাস্ট ম্যাচে যেটা হয়েছে, আপনার আর্জেন্টিনা সবসময় মিডল দিয়ে অ্যাটাকটা করছিল, তো ওটা কখনোই ব্রেক করে যেতে পারতেছিল না। তো যেটা যখন লাউতারো মার্টিনেজ এবং মন্টিয়ালের চেঞ্জটা যখন হয়, তারা কিন্তু উইংয়ে চলে গিয়েছে। তো উইংয়ে গিয়ে আলটিমেটলি এই গোলগুলি আদায় করে নিয়েছে। আমার মনে হয় ওই কম্বিনেশনটাই যদি কালকে খেলে তো এটা বেটার হবে, কারণ লাউতারো মার্টিনেজকে লাস্ট ম্যাচের আগের ম্যাচেও কিন্তু প্রথম দিকে নামিয়েছে, কিন্তু কালকে যখন লাস্ট দিনে যখন চেঞ্জ করে নিয়ে আসলো, ও কিন্তু ম্যাচটা অনেকটা ঘুরিয়ে ফেলেছিল তখন। সো এটা যদিও অনেক ডিফিকাল্ট ছিল, 12 মিনিটস পুরো টিমকে এক হয়ে খেলতে হয়েছে, বাট উইং অ্যাটাক আমার কাছে মনে হয় প্রেফারেবল হবে কালকের ম্যাচের জন্য। এবং কোচ স্কালোনি তো বলেছেন ইতোমধ্যেই যে মানে মেসির সাথে যারা খেলেন, অর্থাৎ লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ, দুজনই দুর্দান্ত খেলেছেন মিশরের সাথে। তিনি হয়তো চিন্তা করছেন যে শেষ পর্যন্ত আসলে দুইজনকেই নামানো, কোনোভাবে ফরমেশন চেঞ্জ করে নামানো যায় কিনা।
সেটা একটা ব্যাপার আছে। এবং ফামি ভাইয়ের কাছ থেকে আমি আরেকটা জিনিস জানতে চাই যে আমরা যেটা গণমাধ্যমের থ্রুতে জানতে পারছি যে সুইজারল্যান্ড কিন্তু অনেক বেশি পেনাল্টি শট প্র্যাকটিস করছে। তার মানে তাদের কৌশল হচ্ছে আগের ম্যাচে তারা কলম্বিয়াকে যেভাবে হারিয়েছে যে পেনাল্টি পর্যন্ত নিয়ে গেছে, যেহেতু তাদের ডিফেন্স অনেক শক্তিশালী, সেইটাকে তারা এবারও হয়তো টার্গেট করছে। সেক্ষেত্রে আসলে কি হতে পারে, মানে কিংবা 90 মিনিটের মধ্যেই আর্জেন্টিনা যে বদনাম রয়েছে পেনাল্টি সেটাও পেয়ে যেতে পারে কিনা? না আসলে ওই যেহেতু কমিটির দল। একটা কথা প্রচলিত হচ্ছে এখন, সেটা হচ্ছে যে আর্জেন্টিনার সাথে এখন খেললে খুবই সুবিধা, কারণ যদি আপনি জিতে যান তাহলে আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদেরকে হারাচ্ছেন, অফকোর্স আপনি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ারকে হারাচ্ছেন হিস্টোরিক্যালি প্রবাবলি। আর যদি হেরে যান তাহলে আপনি অন্য কিছু একটা বলে দিতে পারছেন, এই যে একটু আগে যেরকম আসলে কমিটির টিম অথবা কোনো একটা কিছু বলে দেওয়া যাচ্ছে। তো আর্জেন্টিনার সাথে আজকে আমরা খেললেও মনে হয়, ক্লাব নটরডেমিয়ান ফুটবল টিম খেললেও মনে হয় একটা ভালো একটা অবস্থা থাকতো আর কি। তো যারা আর্জেন্টিনাকে ফেস করছে আমার মনে হয় তারা খুব ভালো অবস্থানে আছে, ভেরি লাকি এই 2026 সালে এসে। আর ইন টার্মস অফ এখন কি হবে যদি সেটাতে যাই, আসলে ওদের যে গোলকিপার আছে, তো এটা একটু কাকতালীয় ব্যাপার অনেকে বলবেন হয়তোবা, যেটা হচ্ছে যে আমরা ভজিনহাকে দেখিয়েছি এর আগে, ইভেন গত ম্যাচে মিশরের গোলকিপার মোস্তফা শোবির। হবে, হ্যাঁ, তো উনিও কিন্তু বেশ পুরো ম্যাচে 80 মিনিট পর্যন্ত আমি বলবো দুর্দান্ত খেলেছেন, রাইট? তো এই কোবেল যে আছেন গোলকিপার সুইজারল্যান্ডে, তো উনিও কিন্তু এই ওয়ার্ল্ড কাপে মাত্র 3টি গোল হজম করেছেন সম্ভবত গত 5 ম্যাচে। এবং টাই ব্রেকে তিনি তার একটা বড় ভূমিকা ছিল এবং সেজন্যই কিন্তু তারা টাই ব্রেকে নিয়ে যাওয়ার সবসময় একটা প্রচেষ্টা So, থাকে তাদের কিন্তু সুইজারল্যান্ডের। স্ট্রেংথ আছে এই জায়গাটাতে, এবং এটা খুবই সবাই খুব ভালো করে জানে আর্জেন্টিনা অ্যাটাক করবে, অবশ্যই করবে, আস্তে ধীরেই করবে, কিন্তু অ্যাটাকগুলা সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি ডেফিনেটলি, কিন্তু আবার অনেক মিসও কিন্তু আমরা হতে দেখেছি হিস্টোরিক্যালি। কারণ আমার মনে হয় আমরা ইয়েতে যেতে পারি, আমাদের যে কুইজটা হয় দর্শকদের জন্য আমাদের এখানে আপনারা যারা আছেন আপনাদের জন্য কিন্তু আমাদের একটা কুইজ আছে, এবং সেই কুইজের আপনারা যদি উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য কিন্তু আকর্ষণীয় আর্জেন্টিনার জন্য ব্রাজিলের জার্সি, না এটা তার জন্য আকর্ষণীয় পুরস্কার হবে না, উল্টো হবে। তবে আকর্ষণীয় পুরস্কার থাকবে। আমরা আমাদের সেটের দর্শকদের জন্য কুইজটা এখন এই মুহূর্তে জানাতে চাই। আপনারা হাত তুলবেন কারণ একাধিক জন জানতে পারেন। আমি প্রশ্নটা করছি, সহজ প্রশ্ন। 2026 বিশ্বকাপ সবচেয়ে বেশি হলুদ কার্ড পেয়েছে কোন দল? আমি অপশনগুলো বলি, আর্জেন্টিনা, মরক্কো, ইংল্যান্ড নাকি নরওয়ে? এই 4 দলের মধ্যে ইংল্যান্ড। একেবারে মানে আর্জেন্টিনার সমর্থকরা সব খোঁজ খবরই রাখেন। আচ্ছা, আপনার জন্য আমাদের চ্যানেল 24 এর পক্ষ থেকে বিশেষ উপহার থাকবে এবং অভিনন্দন আপনাকে সঠিক উত্তর দেওয়ার জন্য। আরেকটি বিষয় যেটি গোল রক্ষক নিয়ে বলছে যে হয়তো আর্জেন্টিনার সামনে আরেকটা মোস্তফা শোবির কিংবা ভজিনহা কিন্তু অপেক্ষা করছে, সেক্ষেত্রে আসলে মেসি কিভাবে এই জায়গাটাতে, তিনি যেহেতু প্লে মেকার, খেলাটা বের করে নিয়ে আসবেন, কি মনে হচ্ছে আপনার? আর্জেন্টিনাকে আসলে 90 মিনিটের মধ্যেই যা কাজ করাটা বেটার হবে কালকে, এবং মেসিকে একটু নিচে থেকে খেলতে হবে আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা ও সবসময় ফ্রন্টের থেকে না গিয়ে কাল লাস্ট ম্যাচে এক চ্যালেঞ্জটা ফেস করেছে, আগের ম্যাচগুলিতে এত চ্যালেঞ্জ ফেস করতে হয়নি। সো আমার মনে হয় একটু নিচে নেমে এসে হয়তো বলটাকে তার তো ড্রিবলিং ক্যাপাসিটি অসাধারণ, সো ওইখানটাই তার ইম্প্যাক্টটা আমার মনে হয় খুব জরুরি হবে। এবং তার সাপোর্ট হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে আইদার আলভারেজ অথবা মার্টিনেজ। আমরা মনে হয় একটু টিটু ভাইয়ের কাছ থেকে আরো বিস্তারিতভাবে আমরা অবশ্যই, নিশ্চয়ই জানতেই পারি। টিটু ভাই, আমরা একটু আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচটা নিয়ে আলোচনা করতে চাই। ভোর 7টায় খেলা, এবং কিছুটা ডিফিকাল্ট কিনা, 3টা একটা খেলা রয়েছে, আবার 7টায় খেলা। বাংলাদেশি যারা দর্শক আছেন তারা কিছুটা বেগ পেতে হয় নিশ্চয়ই, আসলে রাত জেগে খেলা দেখাটা না, ডিফিকাল্ট। সেরকম অফিস কাজকর্ম না থাকলে তো সমস্যা নেই, আরাম করে দেখা যাবে। বাট আমাদের জন্য যদি মানে অফিস করতে হয় তাহলে বেশ ডিফিকাল্ট, বাট ইউ ক্যান প্ল্যান যে কোনো একটা ম্যাচের আগে টিটু ভাই, প্ল্যান। আমরা তো ছক নিয়ে কথা বলবো, আমরা প্ল্যান নিয়ে তো অবশ্যই কথা বলবোই, তবে আমরা একটু সমবেদনা জানাতে চাই। দক্ষিণ আফ্রিকার হয়ে এইবারের বিশ্বকাপে 3টি ম্যাচই খেলেছেন জেডেন অ্যাডামস, তার নাম, খুবই অল্প বয়স, আমরা দেখতেই পাচ্ছি জেডেন অ্যাডামস। তার মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত অবশ্য কারণটা জানা যায়নি, এবং তুর্কির বিপক্ষে ম্যাচের আগে তার দাদি মারা গিয়েছিলেন, ওই শোক নিয়ে তিনি খেলেছিলেন। আজকে আসলে তাকেই হারালো ফুটবল বিশ্ব, অবশ্যই তার জন্য সমবেদনা আমাদের পক্ষ থেকে। অবশ্যই। চলে যেতে চাই আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচে। কি মনে হচ্ছে, যেটা কোচ বলেছিলেন, কেমন ফরমেশন কি সেই পুরনো 4-4-2 মেন হচ্ছে মানে আর্জেন্টিনা বাই দিস টাইম শুড বি ভেরি ওয়েল এক্সপিরিয়েন্স রিগার্ডিং দিস টিমস, যে যারা লো ব্লক তৈরি করবে, মিড ব্লক তৈরি করবে, তাদের সাথে কীভাবে খেলতে হবে। কাবো ভার্দে দেখিয়েছে তাদের, এবং ইজিপ্ট দেখিয়েছে। সো ইট শুড বি মানে দে ক্যান মেক ভেরি গুড প্ল্যানস এহেড অফ, যে আগের থেকে
কাউকে আন্ডার এস্টিমেট বা করে না, আন্ডার এস্টিমেট করে না তারা। তো এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে মেসি ক্যান ফাইন্ড স্পেস, তো ওইটার জন্য আমরা আগেও দেখিয়েছি যে ওভারলোডটা উইংয়ে হয় যাতে মেসি দেন ফাইন্ড দ্য গ্যাপস ফ্রম দেয়ার, এবং ক্রস যখন হয় ইন ফ্রন্ট পোস্ট, লাস্ট পোস্ট এবং মাঝখানে গিয়ে হাজির হওয়াটা, এবং মেসি ওদের পিছনে যাওয়া। সো আমরা যদি এখানে দেখি, আমরা জানি না সুইজারল্যান্ড 4-3-3 আমরা শুনছি, আবার 3 ব্যাকও খেলে ওরা অনেক সময়। তো এখানে যদি খেলে, আমরা মিডফিল্ডে আমরা পারাদেস খেলবে কিনা উই আর নট শট, আলমাদা কি থাকবে কিনা এটা আমরা জানি না এখনো। বাট এটা যদি একটা ডায়মন্ড শেপ হয় মাঝখানে, তাহলে দেখা যাবে যে এইখানে ওদেরকে মিডফিল্ডে কন্ট্রোলটা আর্জেন্টিনার বেশি থাকবে। বাট কথা হচ্ছে যে এখানে ওদের মেইন প্লেয়ার হবে জাকা আমার দৃষ্টিতে, এবং মেসির সাথে তার প্রক্সিমিটি থাকবে খুব কাছে। এবং কিন্তু মানজাম্বির অনুপস্থিতিটা কিছুটা হলেও আপনার কাছে মনে হয় কিনা যে সুইজারল্যান্ড, যেহেতু তিনি 3 গোল করেছেন, 2টা অ্যাসিস্ট ছিল, তার অনুপস্থিতি আমরা জেনে গেছি, যদিও তিনি আগের ম্যাচটাতেই ছিলেন না। এটা হচ্ছে যে প্লেয়ার মিসিং থাকলে তো একটা শর্টকামিংস থাকবে, কিন্তু কথা হচ্ছে যে তারা যেভাবে খেলতে চায়, সুইজারল্যান্ডকে আমি দেখতে পাচ্ছি 3টা জিনিস করতে হবে। একটা হচ্ছে যে খুব ভালো মতো অলরেডি তারা হয়তো করেছে, যে রিসার্চ করেছে কাবো ভার্দে আর ইজিপ্ট কি করেছে আর্জেন্টিনার সাথে, এটা বেশি করে তারা দেখবে। 2 নম্বর হচ্ছে সাফোকেট করতে হবে সার্ভিসটা, যাতে মেসি বল না পায়। 3 নম্বর হচ্ছে আগে গোল করতে হবে, কারণ সুইজারল্যান্ডের অনেক কিছু দেখেছি আমরা রিসেন্টলি যে তারা কিন্তু আগে গোল দিলে ওই ম্যাচগুলি বের হয়ে আসে। তো এটা হচ্ছে তাদের প্ল্যান থাকবে। তারপর আমি বলবো যে আর্জেন্টিনার যদি আমি এখান থেকে বের হয়ে যাই, আমরা মানে অনেক সময় আমরা যে ব্লক তৈরি করার জন্য ফ্রান্স করে দেখিয়েছে যে লং রেঞ্জ শুটিং, বাট আর্জেন্টিনা যেটা করে সেটা আমরা আগেও দেখেছি। এখানে যদি আমরা দেখি, সো আর্জেন্টিনা যেটা করেছে যে লং ডিস্টেন্স লিসান্দ্রো মার্টিনেজের সে পাস, আমরা কাবো ভার্দের সাথে গোলটা দেখেছি, মেসি ভিতরে আসলো দেন গেল, এই যে টাইমিং উইদাউট বিং অফসাইড যাওয়াটা, এবং ফার্স্ট টাচ এই সিচুয়েশনে গোলকিপারের সাথে বেশি ডিস্টেন্সও না, সো ইউ হ্যাভ টু মেক এ ভেরি গুড ফার্স্ট টাচ, যেটা সেটা কমপ্লিট করে হাকিমি ওই দিন মিস, ফার্স্ট টাচ বাজে হওয়াতে ওইখান থেকে কাউন্টারের পেনাল্টিটা হয়েছিল ফ্রান্সের, এবং এইখান থেকে সে পরবর্তী টাচেই যে ফিনিশ করা রুফ অফ দ্য নেট। তো এই জিনিসগুলি সাধারণত ঠেকানোর জন্য টিমগুলি তৈরি হয় না, না কাবো ভার্দে, না ইজিপ্ট, না সুইজারল্যান্ড। সম্ভব নয় আসলে, সম্ভব কোনোভাবেই। এই জিনিসটা হচ্ছে ম্যাচের ভাগ্যটা বদলাতে পারে, এই ডিফারেন্সগুলো। তারপর আমি বলবো যে গত ম্যাচের আপনি যেটা দেখেছেন যে ওই মোমেন্টে 2-0 গোলে হারছে, তখন একটা অ্যাসিস্ট করা এবং একটা গোল করা, এবং আমরা সাধারণত বুট দিয়ে মারি যে এই জন্যই মেসির মতো ফুটবলার আসলে, কিন্তু সে শট মেরেছে কিন্তু সিনবন দিয়ে, আপনারা এটা খেয়াল করে দেখবেন। জি, আমরা একটু যেতে চাই ক্যানসাসে, আমাদের সহকর্মী রেজানুজ্জামান আছেন সেখানে। রেজান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, যদিও একটা লম্বা সময় এখনো বাকি, তারপরও ক্যানসাসের আবহাওয়া আসলে কেমন? আর্জেন্টিনার, আমরা জানি যে আর্জেন্টিনার প্রচুর পরিমাণে সমর্থক, বাংলাদেশে যেমন, অবশ্যই ইউএসএতেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা ছুটে বেড়াচ্ছেন, সেখানে আসলে কীরকম, এবং আপনার কাছে কী মনে হচ্ছে এই ম্যাচে আপনার প্রেডিকশনটা কি হতে পারে, অন্তত আগের 2 ম্যাচের নিরিখে যদি আমি বলি আর্জেন্টিনার? ধন্যবাদ আপনাকে শোয়েব। ক্যানসাসে এই মুহূর্তে প্রচণ্ড গরম, কেবল সকাল শুরু হয়েছে, সকাল 10টার মতো বাজে এই মুহূর্তে ক্যানসাসে, এবং প্রচণ্ড রোদের তাপ। যদিও রাতের দিকে আবার বৃষ্টি হয়, প্রায় প্রতিদিনই হচ্ছে, গত 2 দিন হয়েছে, গতকাল কম হয়েছে, তার আগের 2 দিন আসলে বেশি ছিল। সেই বিচারে বলতে পারি যে আসলে একদম সন্ধ্যা 8টায় খেলা, যেহেতু এখানে একদম তাপ কমে যাবে, ওই সময়টা আসলে মাঠ যেহেতু খোলা, সেই সময়টায় খেলতে হবে আর্জেন্টিনা দলকে এবং সুইজারল্যান্ড দলকে। সেটা আসলে একটু হলেও 2 দলের জন্যই স্বস্তি বলে আমার কাছে মনে হয়। খেলাটা শেষ হবে রাত 10টার পরে, যদি নির্ধারিত সময় শেষ হয়, সে সময় আসলে একদমই সন্ধ্যা নেমে যাবে। সেই বিচারে বলতে পারি 2 দলই স্বাচ্ছন্দ্য নিয়ে খেলবে, কিংবা যেটা আসলে ডিসকমফোর্ট ছিল কেপ ভার্দে ম্যাচের আর্জেন্টিনার যে প্রচণ্ড গরমে খেলতে হয়েছিল মায়ামিতে, সেটা কিন্তু তাদের হবে না হয়তোবা, সেই জায়গাটায় একটা স্বস্তি। আরেকটা জিনিস বলতে চাই যে দর্শকদের কথা আপনি বলছেন, আর্জেন্টিনার দর্শক আসলে বাংলাদেশ কিংবা ইউএসএ তা নয়, আসলে আর্জেন্টিনার সমর্থকরা যারা অরিজিন আর্জেন্টাইন এবং যারা আসলে এই দেশে আর্জেন্টাইন এসে বাস করেন, তারা আসলে প্রত্যেকটা শহরেই ঘুরে বেড়াচ্ছেন এবং প্রত্যেকটা শহরেই যাচ্ছেন, তাদের সংখ্যাটাই আসলে অনেক বেশি, এবং তারা আসলে এমন
ইউনাইটেড এবং এমন বেশি আসলে পাগলামি করেন যে তারা ম্যাচের আগের দিন থেকে তাদের সেই উৎসব শুরু হয়। গতকালও নিশ্চয়ই আপনি আমাদের নিউজগুলোতে দেখেছেন, বান্দেরাজ আর্জেন্টিনো এরকম একটা তাদের প্ল্যাটফর্ম আছে ইনস্টাগ্রামে, আপনি দেখবেন যে কত ফলোয়ার সেখানে, এবং তারা সেখানে ইভেন্টের ডাক দেন, এবং সেটাই কিন্তু গতকাল ক্যানসাসে করেছেন তারা। আর আজকেও মাঠে তাদের উপস্থিতি সবচেয়ে বেশি থাকবে, সুইজারল্যান্ডের সমর্থকও থাকবে অবশ্যই, কিন্তু সেটা তুলনায় অনেক কম। আর আর্জেন্টিনার ম্যাচ প্রেডিকশন নিয়ে যদি বলি, আপনার 11 নিয়ে কথা বলছিলেন, টিটু ভাইও বলছিল, আমি একটু বলতে চাই যে আসলে 11-এ খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা কম। মিশর ম্যাচে যে 11টা খেলেছে আমার মনে হয় সেটাই খেলবে, এবং গতকাল লিওনেল স্কালোনিও সেটাই আভাস দিয়েছেন। তিনি বলেছেন যে আসলে পরিবর্তন আসলে দলের প্রয়োজনে কিংবা ম্যাচ কিংবা সিনারি অনুযায়ী পরিবর্তন হতে পারে, সেই ছাড়া আর কিছু নয়। দুটো জায়গায় সম্ভাবনার কথাও আছে, ম্যাকঅ্যালিস্টার এবং নিকো গঞ্জালেস, তাদের মধ্যে কিন্তু আসলে এই পরিবর্তনটা হতে পারে মিডফিল্ডে, এবং ডিফেন্সেও একটা পরিবর্তন আসতে পারে, সর্বোচ্চ হলে এই দুটো পরিবর্তন। এটা হলো 11-এর কথা বললাম। আর প্রেডিকশনের কথা বললেন, আমি কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগে 4টা প্রেডিকশন করেছিলাম, সেটা আমাদের পেজেও আছে, ফেসবুক পেজে, ইউটিউবে আপনি যদি দেখেন। আমার দুটো প্রেডিকশন এখন পর্যন্ত মিলে গেছে, যেখানে ফ্রান্স হারিয়ে দিয়েছে আসলে এবং মরক্কোকে, এবং স্পেন হারিয়ে দিয়েছে বেলজিয়ামকে। ইংল্যান্ড নরওয়ে ম্যাচ আজকে রাতে বাংলাদেশ সময়, সেখানে আসলে আমি বলেছি খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমার মনে হয় যে খুব ভালো ম্যাচ হবে। ইংল্যান্ডের ম্যাচগুলো খুবই দুর্দান্ত হচ্ছে, এবং আপনি জানেন যে মেক্সিকোর বিপক্ষে তারা অবিশ্বাস্য ম্যাচ জিতেছে, এবং আজকেও নরওয়ের সঙ্গে তাদের দারুণ খেলা, সেখানে আসলে হাড্ডাহাড্ডি লড়াই হবে। খুব বেশি এগিয়ে কাউকে রাখা যাবে না। আর আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচে আর্জেন্টিনা ফেভারিট, এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন নেই। আর্জেন্টিনা এগিয়ে থেকেই নামবে, সেটা ইতিহাসের কারণেই বলেন, এই বিশ্বকাপের পারফরমেন্সের কারণেই বলেন, দু দলের শক্তির পার্থক্যের কারণেই বলেন, সব বিচারেই আর্জেন্টিনা কিন্তু এই ম্যাচে শেষ কোয়ার্টার ফাইনালে এগিয়ে থাকবে। সেক্ষেত্রে তাদের যদি তারা জিতে, কিংবা যে দল জিতবে, তাদের কিন্তু পরের সেমিফাইনালটা খেলতে হবে আটলান্টায় গিয়ে। জি, রেজওয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। লেটস সি, সময় বলে দিবে আসলে শেষ পর্যন্ত কোন দুটি দল সেমিফাইনালে ওঠে। ইংল্যান্ড নরওয়ে ম্যাচটা নিয়ে একটু কথা বলতে চাই টিটু ভাই। এই ম্যাচটার কেইন ভার্সেস হল্যান্ডও বলা যেতে পারে। এই ম্যাচের ফরমেশন, দু দলের ফরমেশন কেমন হবে, গেম প্ল্যান কেমন হবে? ফরমেশন তো আগেরগুলি তারা মেনটেন করবে, ফরমেশন আর না দেখাই আমি। এর মধ্যে জাস্ট আমি বলতে চাচ্ছি যে হালান্ড একটা ম্যাটার, এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ইংল্যান্ডের কি করতে হবে, হালান্ডকে আটকাতে হবে, স্পেস দেওয়া যাবে না। যেমন গত ম্যাচে আমরা যদি এখানে দেখি একটু, ব্রাজিলের গ্যাব্রিয়েল তাকে একটু স্পেস দিয়েছিল, স্পেশালি বল যখন উইংয়ে যায়, এবং ওডেগার্ডকে খেয়াল করতে হবে। ওডেগার্ড কিন্তু ম্যাক্সিমাম লাইনে গিয়ে, আমরা যদি ভিডিওটা একটু দেখি, কানেক্টটা তিনি করেন। হ্যাঁ, মেইনলি হচ্ছে সে লাইনে গিয়ে ওভারলোড করে, ওভারলোড করার পর ওইখান থেকে ক্রসগুলি যায়। আমরা জাস্ট হালান্ডের গোলটা যদি দেখি, গত ম্যাচে কিভাবে হয়েছিল, হালান্ড এখানে এই যে স্পেসটা দিয়েছে গ্যাব্রিয়েল তাকে, সো স্পেস এবং আউট অফ সাইট, মানে যদি ব্লাইন্ড সাইডে যাইতে, এই যে ব্লাইন্ড সাইডে আসলো তারপরে সামনে গেল, এইটা হচ্ছে হালান্ডকে দেওয়া যাবে না। প্লাস হচ্ছে ওদের রাইট সাইডকে অ্যাটাক করতে হবে ইংল্যান্ডের, এটা হচ্ছে তাদের প্ল্যান। আর নরওয়ে আমার মনে হয় যে খেলাটা আগে খেলেছে ওইটা করবে, এবং ফ্রি রোলে তারা, মানে ফ্রি মাইন্ডে খেলাটা, যে প্রেশার নেই, কোনো নো প্রেশার, বিকজ দে ক্যান ডু সামথিং, ওইটা নিয়ে খেলতে গেলে যাবে। তারা আসলে একেবারে প্রথমবারের মতো যদি কোনো কিছু হতে হয়, সেটা তাদের জন্য প্রথমবারের মতোই হবে। টিটু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। কণার কাছে যেতে চাই। কণা, হল্যান্ড অবিশ্বাস্য একটা স্ট্যাট, কিন্তু তার 53 ম্যাচে তার এখনো পর্যন্ত 62-63 গোল তিনি করে ফেলেছেন জাতীয় দলের হয়ে, এবং তিনি কিন্তু প্রতিপক্ষের জন্য একটা ভয়ের কারণ। আমাদের নটরডেম পরিবারও রয়েছে, তাদের সাথেও কথা বলবো। তবে আমাদের অনলাইন দর্শকদের জন্য একটা অনলাইন কুইজ রয়েছে। আজকের কুইজ হচ্ছে আপনাদের জন্য, স্পেন কত সালে ফিফা বিশ্বকাপ ট্রফি জয় করে? আপনাদের জন্য অপশন হচ্ছে 2006, 2010, 2014, 2018। দর্শক, সঠিক উত্তর দেওয়ার জন্য আপনারা ভিজিট করুন facebook.com/sports24team এই ঠিকানায়। সঠিক উত্তরদাতা চ্যানেল 24 এর পক্ষ থেকে আকর্ষণীয় গিফট পেয়ে যাচ্ছেন, এবং গতকালের অনলাইনের কুইজ বিজয়ী হয়েছেন, তার নামটি জানাতে চাই। তিনি ধানমন্ডি, ঢাকা থেকে দীপান্বিতা। আপনাকে অভিনন্দন, এবং চ্যানেল 24 এর পক্ষ থেকে আপনি পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। আমাদের সঙ্গে নটরডেম পরিবার রয়েছেন। আমি একটু ব্রাজিল ফ্যান, তার কাছে একটু আসতে চাই এই জন্য, কারণ কমিটির দল, একটা অভিযোগ সবসময় আপনারা করেন, এই কমিটির দল কথাটা আসলে কতটুকু সত্যি, আর মেসি কতটা মাফিয়া মেসি, যেহেতু আমরা বলি। অ্যাকচুয়ালি যদি বলি, মানে আমি যেহেতু খেলা অনেক ভালোবাসি, মেসি আসলেই সর্বকালের সর্ব প্লেয়ার, এটা আসলে অনস্বীকার্য। সে ভালো খেলছে, বাট একটা জায়গায় আমার লাগে, সেটা হলো
আগামী ওয়ার্ল্ড কাপ থেকে মেসি না থাকলে আর্জেন্টিনা কি করবে, এইটা নিয়ে আমার চিন্তা, এছাড়া কোনো না চিন্তা নেই। কিন্তু এই সাইড মেসি লাইনে ছাড়া বড়। আর্জেন্টিনা ব্রাজিলকে 4-1 গোলে হারিয়েছে সবশেষ সুপার ক্লাসিকোর কথা যদি আমি ভুল না করে থাকি। এক্স্যাক্টলি সেই জায়গায় একটা আছে, আমি একটু সাইম ভাইয়ের কাছে একটু জানতে চাই, তাহলে কালকে স্পেনের ডিবক্সে কিন্তু একটা হ্যান্ডবল হলো, সেটাও পেনাল্টি কিন্তু পায়নি বেলজিয়ামের কোচ, পায়নি। কিন্তু সেটার জন্য একটা অভিযোগও তিনি করেছেন, কিন্তু সেক্ষেত্রে কেউ মাফিয়া স্পেন বা এগুলো কিছু বলছে জার্মানির না। গোলও ক্যান্সেল হয়েছে। সো এইটা মানে যখনই আর্জেন্টিনাকে আর্জেন্টিনা টার্গেট করা হয় হচ্ছে? জাস্ট টার্গেট, ওটা ঈর্ষান্বিত হয় এরা, এটা কিছু করার নেই। যা মানে আচ্ছা আচ্ছা, ঠিক হিংসা আছে, থেকে হিংসা এরকম থেকে, এটা হচ্ছে। আসলে অন্য কিছু না। ফাহমি ভাই কি বলবেন এই বিষয়ে? এর আগেও জার্মানির সাথে নকআউট ম্যাচে আর্জেন্টিনার প্লেয়ারদেরকে ডি বক্সে ফেলায় দিছে, পেনাল্টি তো দেয় না, উল্টা হলুদ কার্ড দিছে। ওই ম্যাচ খেলার পর বাড়িতে ফেরত আসতে হয়েছে, কান্নাকাটি করছে। তো ওই সময় তো তখন মাফিয়া কেউ বলে নাই বা সেট আপ বলে নাই, কমিটির টিম বলে নাই, এখন এসে কেন এত সবার কান্নাকাটি শুরু হয়েছে এটা আমি জানি না। আসলে সবার আসলে হিংসা হয় মনে হয়। আরেকটা জিনিস হচ্ছে যে অন্যান্য টিমকে সম্ভবত ভিআর সম্বন্ধে একটু পড়াশোনা করতে হবে, যেটা আর্জেন্টিনা করে ফেলেছে আসলে। সো এটা একটু জানাশোনার অভাব আপনি জি, দেখছেন। জানাশোনার অভাব। এবং আগে আগের যুগে চলে যেতে চায় তারা। এক ধরনের প্রতিহিংসা পরায়ণতা কাজ করছে। ব্যাক টু ব্যাক 2 বিশ্বকাপ জেতাটা অনেকেই চাচ্ছে না, শুধুমাত্র ব্রাজিল সমর্থকরা নয়, অন্যান্য এটাতে দেশের যারা ইউরোপের একটা সমর্থক। হাত আছে, অনেকে অনেক সময় বলে যে যেহেতু ইউরোপের দলগুলোই হয়তো আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে, সেটা একটা ব্যাপার হতে পারে। যাই হোক, ধন্যবাদ আপনাদের সবাইকে। নটরডেম পরিবারের আমাদের 3 জন সদস্য আজকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। শোয়েব আছলে, আজকে আমরা একটা জমজমাট আমাদের শো হয়েছে। আইগাজ ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপের আজকের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।